অবশেষে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সব স্বীকার করে নিয়েছে। প্রিয় দর্শক, সব উল্টাপাল্টা কাজ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, আইনকে বেআইনি করেছে কার আদেশে, এবার সেই গুমর ফাঁস করে দিয়েছে। সেটা হলো, তিনি বলতেছে শেখ হাসিনার নির্দেশে সব করেছি আনিসুল হক। গতকাল একটা নিউজ প্রচার করেছিলাম, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে আনিসুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বা প্রশ্ন করে, সে কোনো উত্তর দেয় না, শুধু হাসে। অবাক হয়েছিলাম আমরা সবাই, কিন্তু এখন অবশেষে গরম ডিমে হয়তো দিয়েছে দু একটা, সব ফাঁস করে দিয়েছে। চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। সবাইকে বলবো নিউজটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে, আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন আর একটা লাইক দিবেন। চলুন শুরু করছি মূল নিউজ। শেখ হাসিনার নির্দেশে সব করেছি আনিসুল হক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান। গত 16 আগস্ট নিউ মার্কেট এলাকায় দেশের সবজি বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই 3 আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশের অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার সৃষ্টির নেপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আসাদুজ্জামান খান কামালের উপর দায় চাপিয়েছিল এবং আমাদের জাতীয় ওবায়দুল কাদের সাহেবের উপরে দায় চাপিয়েছিল, কিন্তু এবার সরাসরি শেখ হাসিনার নামটাই বলে দিয়েছে। মানে ওরা হিসেব করে দেখতেছে আর কি করা, আমাদের রেখে সব সে পালায়া গেল, তার নাম আর লুকায় রেখে কোনো লাভ নাই, তার কারণে তো সব করছি, নিজেও মরি তারে নিয়েও মরি, এরকমই ঘটনা ঘটছে। তারা বলছে আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছে সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছে বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পিছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেপ্তার ব্যক্তিরা। 2013 সালের 5 মে রাজধানী শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যাযজ্ঞ চালানো, বিশেষ উদ্দেশ্যে আড়ি পাতার যন্ত্র ক্রয়, ভয় দেখিয়ে ক্ষমতা কক্ষিগত করতে আয়নাঘর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন সালমান এফ রহমান, আনিসুল হক এবং মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুত নেওয়া হচ্ছে বলে জানা যায়। যেসব ঘটনায় মামলা হবে সেগুলোর মধ্যে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ, নিধন, আড়িপাতা যন্ত্র, পেপারশ্বাস সফটওয়্যার ক্রয়, আয়নাঘর কনসেপ্ট এবং অসংখ্য গুমখুন সহ নানা আর্থিক অনিয়ম দুর্নীতির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তারা 3 জনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এদিকে যে মামলায় তাদের রিমান্ড নেওয়া হয়েছে সেই মামলার এজাহার সংশোধন করা হচ্ছে। মামলার বাদী শনিবার 17 আগস্ট সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছে, পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় গত মঙ্গলবার 13 আগস্ট গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার 14 আগস্ট তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালতে তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গ্রেপ্তারের পর শুক্রবার 16 আগস্ট জিয়াউল হাসানকে একই মামলায় আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালতে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 3 জনই এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আছেন। সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল হাসানকে 2টি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একটি টিম আছে নিউ মার্কেট থানার ওসি নেতৃত্ব, মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা, তারা মূলত থানা পুলিশের সদস্য। অথবা একটি টিম আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা। এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করছেন না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না, তারা রাষ্ট্রযন্ত্রে বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করছেন। তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনও যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদেই ভয় পাচ্ছেন। জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কী ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, আনিসুল হক বেশিরভাগ সময় হাসছেন। বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিল তাদের ধরেন। জিয়াউল হক বলেন, আমি তো কোনো ইউনিটে ইনচার্জ ছিলাম না, আমি সরকারের টপ অর্ডারের নির্দেশে কাজ করেছি। তার কাছে তদন্ত সংশ্লিষ্ট প্রশ্ন ছিল, আপনি তো এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর মহাপরিচালক ছিলেন। আরইপিতে মানুষের প্রাইভেসি নষ্ট করেছেন। আপনার নির্দেশেই বিরোধী মতের অনেক আয়নাঘরে ঘিরে নির্যাতন চালানো হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন অনেকে। তখন বলেছেন, আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করেছি, মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের চেষ্টা করেছি। যে আয়নাঘরের কথা বলা হচ্ছে সেখানে আমাকেও 8 দিন রাখা হয়েছে, এরপর আমাকে গ্রেপ্তার দেখানো হয়। জানা যায়, আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামাতের শত শত নেতাকর্মীরা গুম খুনের শিকার হন। বিচার বর্ণিত এবং হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করতে সারা দেশের র্যাবের বিভিন্ন ইউনিট কর্মকর্তা, কতিপয় কর্মকর্তাকে ব্যবহার করতেন জিয়াউল হাসান। ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোন আলাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধসহ নানা প্রকৌশলের তথ্য উঠে আসে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, জিয়াউল হাসান অনেকের ব্যক্তিগত ফোন আলাপ রেকর্ড করতেন, বিশেষ করে বিএনপির নেতাদের কল রেকর্ড করে সেগুলো শুনতেন। কোটা সংস্কার দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার আন্দোলনে চলাকালে গত 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল হাসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। কয়েকটি ডাটা সেন্টারে হুমকি দিয়ে বন্ধ করেন জিয়াউল হাসান। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মঈনুল হাসান বলেন, রিমান্ডে থাকা 3 আসামিকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আরও অনেক মামলা হবে। তারা কয়েকদিন রিমান্ডে থাকবেন, তাই রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং প্রাপ্ত তথ্যের বিষয়ে এখনও কিছুই বলা ঠিক হবে না। যে মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে, সে মামলায় বাদী আয়েশা বেগম বলেন, যখন মামলাটি হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। পুলিশ ইজাহারে লেখার সময় তার ছেলে হত্যার পিছনে ইচ্ছাকৃতভাবে অজ্ঞাতনামা, কোটা বিরোধী জামাত শিবির এবং বিএনপি জড়িত ছিল বলে উল্লেখ করে। অথচ তার ছেলে বাবা মারা গেছে পুলিশের গুলিতে। ইজাহারে লেখার পর তাকে পড়ে শোনায়নি। ছেলে হারানোর শোকে তিনি কাতর থাকায় সেই সুযোগ পুলিশ ইজাহার স্বাক্ষর নেয়। পরে ইজাহারটি পড়ার পর ত্রুটি চোখে পড়ে বলে জানান তিনি। বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি ইজাহার সংশোধনের প্রস্তাব দেন। সে অনুযায়ী শনিবার থানায় গিয়ে সংশোধনী ইজাহার জমা দিয়েছি। সংশোধনী ইজাহার বিএনপি ও জামাত শিবিরের কথাগুলো বাদ দেওয়া হয়েছে। আসামিদের অজ্ঞাত দৃষ্টিকারী হিসাবে উল্লেখ করা হয়েছে। এখন পুলিশের দায়িত্ব দৃষ্টিকটুকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা। নিউ মার্কেট থানায় ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা কেবল মামলার অভিযোগের বিষয়টি আসামিদের জিজ্ঞাসাবাদ করছি। যেসব তথ্য পাওয়া যাচ্ছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার বাদী যে সংশোধনী ইজাহার থানায় জমা দিয়েছে তা ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, অনেক বড় একটা নিউজ, আপনারা হয়তো বুঝতে পারলেন। আশা করি বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই নিউজের মাধ্যমে। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়াল প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে পেজটি ফলো করে দেবেন। যারা ইতিমধ্যে করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।